নন ফ্যামিলি পোস্টিং ঘোষণার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ধাপ শুরু করল ভারত। নন ফ্যামিলি পোস্টিং শব্দটা একটা দেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন? বাংলাদেশ কি এতটাই দুর্বল যে ভারতের মতো একটি রাষ্ট্র আমাদের নিরাপত্তা সার্টিফিকেট দেবে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং কান্ট্রি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে এবং তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের দ্রুত প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছে। ভারতীয় সূত্র এর কারণ হিসেবে সিকিউরিটি কনসার্ন, এক্সট্রিমিস্ট এলিমেন্ট বা কট্টরপন্থীদের বাড়তি তৎপরতা হিসেবে উল্লেখ করেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ বাংলাদেশের অবস্থা কি এতটাই খারাপ হয়ে গেল যেখানে ভারতীয়রা পরিবার সহ থাকতে পারবে না? এখানে কি কোনো গৃহযুদ্ধ নাকি দাঙ্গা শুরু হয়েছে, নাকি এর পেছনে ভারতীয়রা নতুন করে ষড়যন্ত্রে নেমেছে? চলুন সেটাই বোঝার চেষ্টা করি। ভারতের দাসে পরিণত হওয়া আমাদের দেশের মিডিয়াগুলোতেও এই গুরুতর বিষয়টি নিয়ে কোনো আলোচনা দেখা যাচ্ছে না, যে কারণে আমরা মনে করছি এটি খুব সাধারণ একটি বিষয়। কিন্তু এই ছোট্ট এবং সাধারণ একটি অভিযোগ কিভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। এটি সাধারণ কোনো নিরাপত্তা পদক্ষেপ নয়, বরং ভারতের একটি সুপরিকল্পিত টার্ন অফ অপারেশন। কূটনৈতিক ভাষায় নন ফ্যামিলি পোস্টিং কোনো সাধারণ শব্দ নয়, বরং এটি একটি অতি বিপজ্জনক শব্দ। যেসব দেশে যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদীদের কারণে সর্বোচ্চ নিরাপত্তাহীন অবস্থায় থাকে, সেই সব দেশেই এই নন ফ্যামিলি পোস্টিং শব্দটির ব্যবহার ও প্রয়োগ দেখা যায়। এই শব্দটি এখন পর্যন্ত ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সাউথ সুদানের মতো খুব উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ইতিহাসের দিকে তাকালে ভারতের এই আচরণের উত্তর পাওয়া যায়। 70-এর দশক থেকে ভারত তার প্রতিবেশী নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশগুলোর সাথে এই খেলাটাই খেলে আসছে। প্রথমে একটি ন্যারেটিভ তৈরি করে তারপর চারদিক থেকে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা। আপনি যখন একটি দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দেশটিকে দুর্বল ও বিপজ্জনক বলে পরিচয় করিয়ে দেবেন, তখন সেই দেশের বৈধতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন তৈরি হয়। আবার এই ঘোষণা ভারত এমন একটি সময় দিল যখন বাংলাদেশ একটি সংসদ নির্বাচনের মুখে দাঁড়িয়ে। নির্বাচন যে কোনো দেশের জন্যই একটি অস্থির সময়। এই সময়টাতে দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা, রাজনীতি থেকে শুরু করে বাজার পর্যন্ত সবই একটি বেসামাল অবস্থায় থাকে। এমনকি বিদেশি মিশনগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে। এমন একটি সময়ে ভারত বাংলাদেশে সরাসরি হস্তক্ষেপ না করেই এই ঘোষণা দিয়ে সারা বিশ্বকে দেখাতে চাইল নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ হয়ে উঠেছে। স্বাভাবিকভাবে বিষয়টিকে রাজনৈতিক মনে হলেও ভারতের মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশের অর্থনীতি। ভারত বেশ ভালো করেই জানে তাদের এই সব সিদ্ধান্তের ওপর পশ্চিমা কূটনৈতিক ও বিনিয়োগকারীরা গভীরভাবে নজর রাখে। ভারত চাইছে তাদের ঘোষিত এই নিরাপত্তা সংখ্যা নিয়ে পশ্চিমা বিনিয়োগকারীরা তাদের চলমান এবং আসন্ন প্রকল্পগুলির অর্থায়ন নিয়ে নতুন করে ভাবুক। ডক্টর ইউনূসের সরকারের প্রতি ভারত যে সন্তুষ্ট নয় সেটা আমরা সবাই জানি। বিগত দিনের নির্বাচিত সরকারের মতো ডক্টর ইউনূসকে ভারত তাদের দালালে পরিণত করতে পারেনি বলেই তারা বিভিন্নভাবে বাংলাদেশের ওপর এসব চাপ প্রয়োগ করছে। নন ফ্যামিলি পোস্টিং এর এই ঘোষণা তাই ঢাকার কর্তাদের প্রতি ভারতের একটি হুমকি হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ভারত হয়তো বলতে চাইছে, আমরাই ঠিক করব বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি আসলে কি। আমরা সবাই জানি বাংলাদেশের জন্য ভারতের পছন্দের দল আওয়ামী লীগ। আবার পলাতক ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছে। নির্বাচনের আগে দেশকে আরো অস্থিতিশীল করে ভারতের প্রিয় আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনা যায় কিনা সেই পথটাই হয়তো খোঁজা হচ্ছে। এর মাধ্যমে ভারত সরাসরি আওয়ামী লীগকে ঢোকাতে না পারলেও এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে মানুষ বলতে শুরু করে, আগেই ভালো ছিলাম। আধিপত্যবাদ মানে সবসময় সামরিক আগ্রাসন নয়। আধিপত্যবাদ মানে নীরব নিয়ন্ত্রণ। এই ঘটনায় ভারত বলবে তারা শুধু নিজেদের নিরাপত্তার কথা ভেবেছে, কিন্তু নীরবে তারা বাংলাদেশের উপর আক্রমণ শুরু করেছে। নেপাল ও শ্রীলঙ্কাতে ভারত যেভাবে চাপ সৃষ্টি করেছিল, বাংলাদেশের সাথেও ঠিক একই কায়দায় এগোচ্ছে ভারত। ভারত কখনো সরাসরি কাউকে আক্রমণ করে দোষী শাস্তি চায় না, আর সেই সাহসও তাদের নেই। আছে শুধু কূটবুদ্ধি, যা দিয়ে তারা তাদের আশেপাশের দেশগুলোর মধ্যে অস্থিরতা সৃষ্টি করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করে। কিন্তু ভারতকে ভুলে গেলে চলবে না যে এটা বাংলাদেশ, এটা নেপাল, ভুটান বা শ্রীলঙ্কা নয়। এই ভূখণ্ডের সাথে ভারতের সার্বভৌমত্বের প্রশ্নটাও জড়িয়ে আছে। এখানে যদি ভারত বুঝে শুনে পা ফেলতে ব্যর্থ হয়, তবে তাদের উত্তর পূর্বের রাজ্যগুলি হারাতে হতে পারে। ভারত যতই বাংলাদেশের মিডিয়া, প্রশাসন আর রাজনৈতিক দলগুলোকে তাদের দাসে পরিণত করুক, এদেশের মানুষের ঘৃণাকে তারা কিছু দিয়েই চেপে রাখতে পারবে না। যারা বাংলাদেশে বসে নিজেদের স্বার্থ হাসিলে দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে, তাদেরও করুণ পরিণতি হবে সময়ের ব্যাপার। হাসিনা যার উজ্জ্বল দৃষ্টান্ত, আর ভারতের প্রতি বাংলাদেশের মানুষের এই ঘৃণা যদি বিস্ফোরিত হয়, তাহলে ভারতের আগের আর পরের মানচিত্রের মধ্যে বিশাল ফারাক তৈরি হয়ে যাবে। এটা ভারতকে অবশ্যই মনে রাখতে হবে।